তাদের কোনোটা দেখতে পিরামিডের মতো, কোনোটা বহুতল বাড়ির মতো, কোনোটা স্কোয়ার, আবার কোনোটা ঢিবির মতো। অবিশ্বাস্য দৃশ্য। সামনে আরেকটু এগোতেই চোখে পড়ল হুবহু লিঙ্গের মতো দেখতে একটা পাথরের স্তূপকে। একটির ওপর আরেকটি বসে রয়েছে। গুন্ডিচা ঘাগিকে উড়িষ্যার নায়াগ্রা বলে ভুল কিছু বলিনি। বিশাল হলুদ জলরাশিতে সবুজ পাহাড় ও সাদা মেঘের প্রতিচ্ছবি পড়েছে, যেন প্রকৃতির বিশাল আয়না। পুরো ল্যান্ডস্কেপটা ইউ অক্ষরের মতো, আর ইউ অক্ষরের প্রতিটা প্রান্ত থেকেই জল ঝরে পড়ছে। মন্দিরের গেটের কারুকাজ অনবদ্য। তার মধ্যে খাজুরাহ মন্দিরের যৌন ক্রীড়ারত মূর্তিও স্থান পেয়েছে। এই সেই বৈতরণী নদী। এই বৈতরণী নদী পার করার কথা চলতি কথায় আমরা বহুবার বলি। ব্রিজের ওপর থেকে নিচের দৃশ্য। এই শিলালিপিটি 4th থেকে 6th সেঞ্চুরিতে নির্মিত গুপ্তযুগের প্রশাসনিক ও সামরিক ব্যবস্থার এক বিরল নিদর্শন। আর পিলারের ওপরের ছাদে ফ্রেস্কো পেন্টিং করা, যা কয়েক হাজার বছরের পুরনো। এ পথে প্রকৃতি নিজে পথ সাজিয়ে রেখেছে সবুজ গালিচা বিছিয়ে।
এখানে কাপড় বেঁধে দিয়ে গেছে। সামনে বিশাল পাথরের নিচে গুহার মতো একটা ফাঁকা জায়গা। কথিত আছে মা সীতা লঙ্কা যুদ্ধের পর যখন একান্তে বনবাসে ছিলেন তখন কিছুদিন এখানে অবস্থান করেছিলেন, আর এখানেই জন্ম হয়েছিল লব ও কুশের। ওড়িয়া উপজাতিদের ভাষায় বিঞ্জি শব্দের অর্থ আশ্রয় বা শিলাগুহা, তাই সীতাবিঞ্জি শব্দের অর্থ সীতার আশ্রয়। এই সেই গর্ভগৃহ, ঠিক এখানেই লবকুশের জন্ম হয়েছিল। প্রতিদিন এখানে সেই উদ্দেশ্যে পূজাপাঠ করা হয়। চাইলে তুমি ওই পবিত্র স্থানে পুজো দিতে পারো। একটা বড় বেডরকের ওপর আরেকটি বিশাল পাথর বসে রয়েছে। বোঝা গেল আবহবিকার হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, যা সৃষ্টি হয়েছে বেশ কয়েক লক্ষ বছর আগে। গর্ভগৃহ থেকে একটা সিঁড়ি চলে গেছে আরো উপরের দিকে, আর উপরে উঠতেই দেখা গেল গ্রানাইট পাথরের একটা প্রায় সমতল চাতাল, আর সেই চাতালের দুদিকে বিশাল পাথরের 5টি উলম্ব স্তূপ। তাদের কোনোটা দেখতে পিরামিডের মতো, কোনোটা বহুতল বাড়ির মতো, কোনোটা স্কোয়ার, আবার কোনোটা ঢিবির মতো। অবিশ্বাস্য দৃশ্য। এরকম পাথরের গঠন আগে কোথাও দেখিনি। বিশাল আকারের প্রস্থচায়ী খণ্ডীকরণ বা ব্লক ডিসইন্টিগ্রেশন আবহবিকারের দ্বারা একটি বিশাল পাথরের স্তূপ উলম্বভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখো, তাদের বিশালতার কাছে আমরা কেমন লিলিপুট। সত্যি এ দৃশ্য অতি বিরল। ভূগোলপ্রেমী থেকে প্রকৃতিপ্রেমী, এ দৃশ্য দেখতে তোমাকে একবার আসতেই হবে কেওনঝড়ের সীতাবিঞ্জিতে। জায়গাটা এত ভালো লেগে গেল যে কি বলবো। অপূর্ব প্রকৃতি, অপূর্ব সীতামায়ের আশ্রয়স্থল, অপূর্ব লবকুশের জন্মস্থান, অপূর্ব আবহবিকার। সীতাবিঞ্জি দেখে সামনের দিকে হেঁটে চললাম। গাছপালার ভেতর থেকে উঁকি মারছে কত পাথরের স্তূপ। সামনে সবুজ একটা মাঠ, আর তার ওপারের নেড়া পাহাড়টাকে দেখো, তার উপর কেমন শল্কমোচন বা এক্সফোলিয়েশন হয়েছে। উপরের স্তর আবহবিকারের ফলে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো অবস্থা হয়েছে। স্কিনের কিছুটা উপরের দিকে এখনো আছে, আর কিছুটা মূলদেহ থেকে ছেড়ে বেরিয়ে এসেছে। তার ফলে নগ্নিভবন বা ডেনুডেশন হয়েছে। খুলে বেরিয়ে আসা অংশগুলো নিচে স্ক্রি বা ট্যালাস রূপে পড়ে আছে। এই পাথরটাকে দেখো বন্ধুরা, কেমন মাঝখান থেকে ভার্টিক্যালি কেটে গেছে। খুব সুন্দর প্রস্থচায়ী খণ্ডীকরণ হয়েছে। অপূর্ব আবহবিকারের জায়গা এটি। কেউ যদি ওয়েদারিং নিয়ে গবেষণা করতে চায় তাহলে সীতাবিঞ্জি হলো আদর্শ স্থান। মাঠের প্রান্ত থেকে গাছপালার ভেতর দিয়ে উঁকি মারছে সীতাবিঞ্জি। সামনে আরেকটি বিশাল পাথরের স্তূপ, সবুজ গাছপালার মাঝে চুপচাপ ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে আছে। ভৌগোলিক ভাষায় এর নাম মোনাডনক। শোনা যায় এর মধ্যে অবস্থিত গুহাতেও সীতামা অবস্থান করেছিলেন। এটা হচ্ছে ভান্ডার ঘর। সামনে আরেকটু এগোতেই চোখে পড়ল হুবহু লিঙ্গের মতো দেখতে একটা পাথরের স্তূপকে। একটির ওপর আরেকটি বসে রয়েছে। এটার নাম রাবণ ছায়া। শোনা যায় পড়ন্ত বিকালে এর উপর একটা বিশাল ছায়া পড়ে, আর তার থেকে এর নাম রাবণ ছায়া। এবার ভালো করে পাথরটার দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে বেশ কিছু চিত্র খোদাই করা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী এগুলি 4th থেকে 6th সেঞ্চুরি অর্থাৎ গুপ্ত যুগে খোদাই করা হয়। সিঁড়ির ওপর থেকে চারদিকটা অপূর্ব লাগছে। লাল রাস্তার ওপারে সবুজ শালমহুয়ার জঙ্গল, আর তার ভেতর থেকে অসংখ্য পাথর উঁকি মারছে। পাথরটির ব্যাকসাইডের গঠন কিন্তু সম্পূর্ণ আলাদা। সামনে থেকে পুরুষাঙ্গের মতো দেখতে লাগলেও পিছনটা সম্পূর্ণ অন্যরকম। ওপরের পাথরটাকে ধরে রাখার জন্য লোহার পিলার করা হয়েছে, আর পিলারের ওপরের ছাদে ফ্রেস্কো পেন্টিং করা, যা কয়েক হাজার বছরের পুরনো। চারদিকে জঙ্গল থেকে উঁকি মারছে কত বড় বড় পাথরখণ্ড। পুরাণের প্রাচীনতার চিহ্ন আগলে রেখে তারা আজও বর্তমানের দিকে এগিয়ে চলেছে। গঠনটাকে ধরে রাখার জন্য ফাটলে কংক্রিটের প্রলেপ দেওয়া হয়েছে। রাবণ ছায়া দেখে সামনে একটু এগোতেই পাঁচিল দিয়ে ঘেরা একটা জায়গা, আর তার ভেতরে অসংখ্য পাথর যেন ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। একটা অতি সাধারণ জায়গা মনে হলেও কাছ থেকে ভালো করে পাথরগুলোকে দেখো, পাথরের গায়ে কিছু লেখা খোদাই করা আছে। এটাই এখানকার শিলালিপি। এই শিলালিপিটি 4th থেকে 6th সেঞ্চুরিতে নির্মিত গুপ্তযুগের প্রশাসনিক ও সামরিক ব্যবস্থার এক বিরল নিদর্শন। কেওনঝড় অঞ্চল তখন এক উন্নত সাংস্কৃতিক কেন্দ্র ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী মহাসেনাপতি ভূতা ব্রাহ্মীলিপিতে এগুলি খোদাই করিয়েছিলেন। রাজ্যে সুশাসন প্রতিষ্ঠার জন্য রাজা শিলালিপির মাধ্যমে প্রজাদের বার্তা দিয়েছিলেন।
এই লিপিগুলি থেকে তখনকার ইতিহাস, সংস্কৃতি, সমাজ জীবনের কত তথ্য পাওয়া যায়। দেখো কাণ্ড, এই শিলালিপিটা আবার কোন মহাপুরুষ নির্মাণ করলো? আজব পাবলিক সব। সত্যি এক মুহূর্তে আমরা প্রায় 1500 বছর আগের পৃথিবীতে ফিরে গিয়েছিলাম। শুধু 1500 বছর আগে কেন, রামায়ণের সময় ধরলে কয়েক লক্ষ বছর পূর্বের পৃথিবীকেও স্পর্শ করার সৌভাগ্য হল। পুরাণের সীতাবিঞ্জি, রাবণ ছায়া থেকে গুপ্তযুগের ফ্রেস্কো পেন্টিং আর শিলালিপি সত্যি মুগ্ধ করে। ইতিহাসকে বুকে নিয়ে আবার পথ চলা, লাল কাঁকুড়ে এবড়ো খেবড়ো ল্যাটেরাইট মাটির স্পর্শ পেতে পেতে। পথের দুধারে সবুজ ধান ক্ষেত, আর তার পিছনে শক্ত গ্রানাইট পাথরের ন্যাড়া ঢিবি। দূরের ওই পাহাড়টির নাম এলিফ্যান্ট হিল। মাটির রাস্তা ছেড়ে গাড়ি পিচের রাস্তা ধরল। চলেছি এখান থেকে প্রায় 30 কিমি দূরে মা তারিণী মন্দিরে। কেওঝর থেকে সোজা পথে মা তারিণী মন্দিরের দূরত্ব 48 কিমি। চলেছে এক পবিত্র জায়গা থেকে আর এক পবিত্র জায়গায়। যাত্রাপথে দুধারে ঘন শালের জঙ্গল। রোদ ঝলমলে দিনে আজকে বেশ গরমও লাগছে। তবে দুদিকের আরণ্যক প্রকৃতির সৌন্দর্য আর মায়ের কাছে যাবার আকাঙ্ক্ষা, দুয়ের মেলবন্ধনে যাত্রাপথের ক্লান্তি মুছে গিয়েছিল। সবুজ ধানক্ষেতও মাঝে মাঝে দেখা দিচ্ছে স্বাভাবিকভাবেই। মাঝে মাঝে ভেসে আসছে পাখির কুজন, আর তাদের ডাকেও যেন স্পষ্ট শোনা যাচ্ছে তারিণী মায়ের জয়ধ্বনি। মা তারিণী মন্দির উড়িষ্যার অন্যতম প্রাচীন ও শক্তিপীঠের অন্যতম মন্দির। তারিণী শব্দের অর্থ যিনি উদ্ধার করেন, যিনি পার করিয়ে দেন। মা তারিণী দেবী দুর্গা বা পার্বতীর অবতার বলে মনে করা হয়। এটা মন্দিরের সামনের অংশ। ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ। মন্দিরের গেটের কারুকাজ অনবদ্য। তার মধ্যে খাজুরাহ মন্দিরের আদলে যৌন ক্রীড়ারত মূর্তিও স্থান পেয়েছে। এটা প্রাচীন মন্দির, নির্মাণকাল 1400 থেকে 1500 শতক। এই মন্দিরের গায়েও বিভিন্ন প্রকার যৌন ক্রীড়ারত মূর্তি খোদাই করা আছে। মন্দিরের নির্মাণ নিয়ে একটি কাহিনী প্রচলিত। লোককথা অনুযায়ী রাজা পুরুষোত্তম দেব পুরীর জগন্নাথ মন্দিরে থাকাকালীন দেবী তারিণীকে স্বপ্নে দেখেন। দেবী তাকে বলেন, তুমি আমাকে তোমার রাজ্যে নিয়ে যাও, আমি তোমার প্রজাদের সংকট দূর করব। রাজা তখন দেবীর মূর্তিকে পিঁড়ির ওপর বসিয়ে তাঁর রাজ্যে নিয়ে যাচ্ছিলেন। দেবীর শর্ত ছিল যাত্রাপথে কেউ পিছনে ফিরে তাকাবে না। কিন্তু যাত্রার মাঝপথে ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ রাজা কৌতূহলবশত পেছনে তাকান, আর সেই মুহূর্তে দেবী সেখানে স্থির হয়ে যান। তখন রাজা এখানেই দেবীর মন্দির নির্মাণ করেন, যে স্থানটি আজকের ঘাটগাঁও মা তারিণী পীঠ। প্রধান গর্ভগৃহে দেবীর 2টি মুখমণ্ডল, যেগুলো বিশেষ পুজোর দিনেই খোলা হয়। প্রতিদিন হাজার হাজার ভক্তরা মন্দিরে আসেন, লাল ফুল, নারকোল, লাল কাপড় অর্পণ করেন। পুরো চত্বরটি বেশ বড়। এখানে অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে। মা তারিণীকে দর্শন করে এবার আমাদের পেট পুজোর পালা। মন্দিরের খুব কাছেই একটি সুন্দর খাবার জায়গা হোটেল বংশীধর। আমরা নিলাম ফিশ থালি। মেনু ভাত, ডাল, স্যালাড, উচ্ছে বড়া, মাছ মিশিলি তরকারি, রুই মাছ ও চাটনি। মিল চার্জ 150 টাকা। খাবারের স্বাদ বেশ ভালো। পেট পুজো শেষ করে চললাম বহু প্রতীক্ষিত সেই বিখ্যাত ফলসের দিকে। এখান থেকে দূরত্ব সামান্য, মাত্র 12 কিমি, মিনিট 20 সময় লাগবে। আর কেওঝর থেকে দূরত্ব 48 কিমি। পথের দুধারে সবুজ ধানক্ষেত দিগন্তে গিয়ে মিশেছে। দুদিনের ভ্রমণে চলার পথের যে সৌন্দর্য আমরা পেয়েছি তা এক কথায় অনবদ্য। আর শালের জঙ্গল তো আছেই। বৃষ্টি ভেজা শাল গাছ চকচকে সবুজ হয়ে উঠেছে, আর তার কাঁচা পাতার গন্ধ পরিবেশকে মুখর করে তুলেছে। চলতে চলতে পথ গিয়ে থামলো একটি পার্কিং পয়েন্টে। 50 টাকা পার্কিং চার্জ দিয়ে আখের রসে গলা ভেজানোর ব্যবস্থা চলছে। এখান থেকে ঢিলছোড়া দূরত্বে গুন্ডিচা ঘাগি ফলস। একটি অ্যারো মার্ক করা আছে হরিচন্দনপুরের দিকে। সেদিকে এগোলেই লোহার তৈরি বিশাল একটি ব্রিজ। ব্রিজের ওপর থেকে তার রূপের এক ঝলক। দেখো কতগুলো ধারা নিয়ে পতিত হচ্ছে গুন্ডিচা ঘাগি। ঘন অরণ্যের বুক ফুঁড়ে বৈতরণীর উপনদী মুডালা ঝাঁপিয়ে পড়ছে নিচে। তারপর তার প্রবাহ ব্রিজের নিচ দিয়ে শক্ত পাথরে ধাক্কা খেতে খেতে এগিয়ে চলেছে বৈতরণীর ডাকে।
দুদিকের প্রকৃতি ঘন সবুজে ঢাকা। ব্রিজ শেষ করে ডান দিকে যেতেই পৌঁছে গেলাম জলপ্রপাতের একেবারে কাছে। এখান থেকে ফলসের একটা অংশ দেখা যাচ্ছে, যদিও কোনো জায়গা থেকেই পুরো ফলসকে দেখা যায় না। পুরো দেখতে হলে মোট 5 জায়গায় চোখ রাখতে হবে, আর এই 5 জায়গা থেকেই ফলসকে তোমাদের দেখাবো। দেখো, তার ধারার একটা বড় অংশ গাছপালার ভেতরে কিছুটা দেখা যাচ্ছে। ওদিকের ধারাটি আবার আড়াল হয়ে গেছে। পুরো ল্যান্ডস্কেপটা ইউ অক্ষরের মতো, আর ইউ অক্ষরের প্রতিটা প্রান্ত থেকেই জল ঝরে পড়ছে। সব মিলিয়ে 15-20টা ধারা আছড়ে পড়ছে, আর উচ্চতা প্রায় 60 ফুট। গুন্ডিচা শব্দটি মা গুন্ডিচা থেকে নেওয়া, আর ঘাগি মানে জলপ্রপাত। তার মানে গুন্ডিচা ঘাগির অর্থ মা গুন্ডিচার জলপ্রপাত। স্থানীয়দের বিশ্বাস এই জলপ্রপাতের জল দেবীর আশীর্বাদ বহন করে, যা ফসল উৎপাদন ও জীবনের জন্য অত্যন্ত শুভ। আর ভরা বর্ষায় মায়ের আশীর্বাদ কয়েক গুণ বেড়ে গেছে। তার প্রতাপে চারদিক মুখর। দেখো তার ভয়ানক উপস্থিতি। তার এই ভয়ানক রূপ দেখতে হলে তোমাকে কিন্তু বর্ষাতেই আসতে হবে, বাকি সময় জলপ্রপাতের বিক্রম একেবারে কমে যায়। এবার জঙ্গলের ভেতর দিয়ে চললাম জঙ্গলে হারিয়ে যাওয়া ফলসের বাকি অংশ দেখতে। চলার পথে লতাগুল্ম ভরে রয়েছে। সামান্য একটু যেতেই আর একটা প্রপাতকে দেখা গেল, তীব্র ধারা নিয়ে নিচের গহ্বরে হারিয়ে যাচ্ছে। কি দাপট দেখো বন্ধুরা। মন ভরল না, সবকটা প্রপাত একসাথে দেখা যাচ্ছে না যে, আর উপর থেকে পতনের জায়গাটাকেও। অমল স্যারের নির্দেশে তাই কিছুটা পথ গ্রামের দিকে হেঁটে জঙ্গলের ভেতর দিকে সরু রাস্তার সন্ধান পাওয়া গেল। আর সে পথে একটু যেতেই দেখা মিলল জলপ্রপাতের উপরের মুডালা নদীর প্রবাহকে। এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে খরস্রোতে প্রবাহিত হয়েছে। স্নান করার খুব ইচ্ছে ছিল, কিন্তু তীব্র প্রবাহের দাপটে ইচ্ছেকে দমন করলাম। দেখো বন্ধুরা, এতক্ষণ জলপ্রপাতের সামনের রূপ দেখালাম, আর এখন তার উপরের রূপ। উপরের রূপের তীব্রতাও কোনো অংশে কম নয়। দেখো কেমন তীব্র বেগে প্রবাহিত হয়ে নিচে হারিয়ে যাচ্ছে। চারদিকে আর্কেন গ্রুপের পাথরের অবস্থান, নিস কোয়ার্জাইট সৃষ্টের প্রাধান্য। নদী দুদিকে ঘন অরণ্য, মূলত শাল, টিক, মহুয়ার জঙ্গল। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, সাথে কিছু ফটোশুটও। সমীর স্যার গুন্ডিচামাকে স্পর্শ করে সমস্ত পাপ থেকে মুক্তি পেলেন এইমাত্র। এবার ওয়াচ টাওয়ার থেকে গুন্ডিচা ঘাগিকে দেখব। ওয়াচ টাওয়ারের উপর থেকে কি সুন্দর লাগছে দেখো ব্রিজটাকে, আর অবশ্যই জলপ্রপাতকেও। বন্ধুরা, চিত্রকূট ফলস যদি ভারতের নায়াগ্রা হয়, তাহলে গুন্ডিচা ঘাগিকেও চোখ বন্ধ করে ওড়িশার নায়াগ্রা বলা যেতে পারে। ওয়াচ টাওয়ার থেকে কি অপূর্ব লাগছে দেখো। মুডালা নদীর বিশাল উপত্যকাও এখান থেকে দৃশ্যমান। ঘন জঙ্গলের মাঝখানের এবড়োখেবড়ো পাথরের উপর দিয়ে এসে কতগুলো শাখায় বিভক্ত হয়ে তীব্র বেগে নিচের উপত্যকায় আছড়ে পড়ছে। এখান থেকেও কিন্তু পুরো ফলস দেখা যাচ্ছে না, মাত্র 7-8টি ধারা দেখা যাচ্ছে। যাই হোক, এবার একটু শশা ভোজন হয়ে যাক, অবশ্যই গুন্ডিচা ঘাগিকে ব্যাকগ্রাউন্ডে রেখে। নিচে ফটোশুটও চলছে বেশ ঘটা করে। এবার এই সিঁড়ি দিয়ে জলপ্রপাতের একেবারে কাছে ভিজতে যাব।
ওহো, কি তীব্র, কি ভয়ানক! তার পতন থেকে উদ্ভূত বাষ্পরাশি সারা শরীর ভিজিয়ে দিল। সত্যি, গুন্ডিচা ঘাগিকে উড়িষ্যার নায়াগ্রা বলে ভুল কিছু বলিনি। স্থানীয় সাঁওতাল ভূঁইয়া সম্প্রদায়ের আদিবাসীরা সে কারণেই বলে ওঠে, যেদিন গুন্ডিচা রেগে ওঠে সেদিন জঙ্গল নিস্তব্ধ হয়, হাওয়া থেমে যায়, পাখিরা উড়ে পালায়। সেদিন দেবী আর আশীর্বাদ নয়, নেয় প্রতিশোধ। তার গর্জন মিশে যায় বর্জধ্বনির সাথে। পাথর কাঁপে, মাটি কাঁপে, কাঁপে ধরাপৃষ্ঠ। ফলস চত্বরে বেশ কিছু দোকানপাট, খেলনা, খাবার, ঘর সাজাবার জিনিস বিক্রি হচ্ছে, আর লোকাল শালগাছের ধুনো অবশ্যই এনো। কিন্তু আবার যাত্রা শুরু, নতুন গন্তব্যে, নতুন স্বপ্নের উদ্দেশ্যে। পথ চলে গেছে কেওনঝড়ের শেষ গন্তব্য ভীমকুণ্ডের দিকে। গুন্ডিচা ঘাগি ফলস থেকে ভীমকুণ্ডের 49 কিমির বেশ লম্বা পথ, 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আর কেওনঝড় থেকে দূরত্ব 56 কিমি। পথে দুদিকে একইভাবে সবুজ ধানক্ষেত আর শালের জঙ্গল। তো চলো, চোখে সবুজের স্পর্শ আর ফুসফুসে তাজা অক্সিজেন নিতে নিতে এগিয়ে যাই। এ পথে প্রকৃতি নিজে পথ সাজিয়ে রেখেছে সবুজ গালিচা বিছিয়ে। রাস্তার দুধারে যতদূর চোখ যায় শুধু ধানক্ষেত। মাঠ জুড়ে দুলে ওঠে সবুজ ঢেউ। বাতাসের হালকা ছোঁয়ায় সেই ঢেউগুলো যেন নদীর মতো বয়ে যায়। আর তার মাঝে মাঝে দেখা মেলে ছোট ছোট কুঁড়ে ঘর, যেগুলো দাঁড়িয়ে আছে প্রকৃতির এই রূপসজ্জার প্রহরী হয়ে। রাস্তা কখনো সরু, কখনো একটু ঢালু, মাঝে মাঝে ছোট নদী বা নালার সেতু সামনে আসে। পাখির কুজন, গরুর ঘণ্টার ধ্বনি আর ধান গাছের পাতায় ভসে যাওয়া হাওয়ার সুর মিলে তৈরি হয় এক সঙ্গীত, যার তালে তালে এগিয়ে চলা ভীমকুণ্ডের দিকে। এ পথ শুধু পথ নয়, এক জীবন্ত চিত্রপট, যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে গ্রাম বাংলার অনাবিল সৌন্দর্য। হঠাৎ সামনে পথ আটকে দাঁড়িয়ে বিশাল একটি বাঁশ। স্বাভাবিকভাবে 50 টাকা বাঁশ গেল পকেট থেকে, কি আর করা যাবে। এইভাবে সবুজের বুক চিরে যেতে যেতে পৌঁছে গেলাম ভীমকুণ্ডের দ্বার প্রান্তে। চারদিকে কনস্ট্রাকশন চলছে, ভীমকুণ্ডকে ঢেলে সাজাবার প্রচেষ্টা। সামনে বিশাল প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বারে 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে ভীমকুণ্ড দেখার ছাড়পত্র মিলল। প্রবেশ পথেই একটা ওয়েটিং হল, তার ভেতর দিয়ে চলে গেছে পথ। সামনে বিশাল লম্বা আর উঁচু একটা ব্রিজ, আর তার শেষ প্রান্তে একটা বিশাল ওয়াচ টাওয়ার। তার নিচ দিয়ে বৈতরণী নদী প্রবাহিত। বন্ধুরা, এই সেই বৈতরণী নদী। এই বৈতরণী নদী পার করার কথা চলতি কথায় আমরা বহুবার বলি। ব্রিজের ওপর থেকে নিচের দৃশ্য। বৈতরণী নদী এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে অতি তীব্র গতিতে প্রবাহিত হয়েছে। অত্যন্ত এবড়ো খেবড়ো পথ, কোথাও পাথর লালচে, কোথাও ধূসর, কোথাও আবার হালকা সাদা। আর তার ভেতর দিয়ে বেশ নিচু প্রবাহপথ তৈরি করে বৈতরণী প্রবাহিত। ওয়াচ টাওয়ারটি 3 তলা, আর প্রতিটা ফ্লোর থেকেই চারদিকে সৌন্দর্য দেখা যায়। সোজা উঠে পড়লাম টপ ফ্লোরে। ব্রিজের ওপর থেকে অমলদা আর ধনঞ্জয়দাকে কত ছোট লাগছে দেখো। এবার এখান থেকে চারদিকটা দেখো, পুরো মুগ্ধ হয়ে যাবে। এদিকে নদী শক্ত পাথরের বিশাল গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দূরে চলে গেছে। মূল প্রবাহটি 4-5টা বেশ বড় বড় প্রবাহের মিলনে তৈরি হয়েছে। ছোট ছোট প্রবাহ আরও আছে, এই দেখো তাদেরকে। সবকটা প্রবাহই ভয়ঙ্কর, সবকিছু তছনছ করে যেন প্রবাহিত। এখন বুঝতে পারছি কেন বৈতরণী পার করার কথা ব্যবহৃত হয়। আসলে বৈতরণী এতটাই ভয়ঙ্কর যে তাকে পার করা দুঃসাধ্য। বৈতরণী নিয়ে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত। কথিত আছে, মহাভারতের সেই অনন্ত বনবাসের দিনে পাণ্ডবেরা এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। রৌদ্রের জ্বালায় তৃষ্ণায় কাতর দ্রৌপদী তখন ভীমের কাছে জল চেয়েছিলেন। ভীমের চোখে নেমে এসেছিল দিগন্তের বর্জ্য। তিনি তার গদা তুলে আঘাত করেছিলেন কঠিন শিলার বুকে, আর সেই আঘাতে পাহাড় ফেটে বেরিয়ে এসেছিল এক অমল অমৃত ধারা। সেই ধারাই এই ভীমকুণ্ড, যার গভীরতা আজও কেউ মাপতে পারেনি। প্রতি বছর মকর সংক্রান্তির সকালে হাজার হাজার মানুষ এখানে আসেন পুণ্য স্নান করতে।
নদীটি ওড়িশার গ্রামীণ জীবনের প্রাণ, আর ধর্মীয়ভাবে বৈতরণী পার হওয়া কথাটি মৃত্যুর পর আত্মার মুক্তির প্রতীক হিসাবে পুরাণে ব্যবহৃত হয়। এবার একটু ভূগোল জেনে নিই। বৈতরণী নদী কেওনঝড় জেলার গুহালিং পাহাড় থেকে উৎপত্তি লাভ করে ৩৬০ কিমি পথ অতিক্রম করে ধামনগর ও গোপালপুর অঞ্চলের কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত প্রাচীন, মূলত ধারোয়ার ভূস্তর এবং আর্কিয়ান যুগের শিলাস্তর দ্বারা গঠিত, যার বয়স প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি বছর। নদী উপত্যকায় গ্রানাইট, নিস, কোয়ার্জাইটের অবস্থান, আর আশেপাশে লৌহ করিকের উপস্থিতি রয়েছে, তাই উপত্যকা অনেকটাই লালচে। বৈতরণী নদী ভৌগোলিকভাবে অধ্যারক নদীর উদাহরণ, যা উপরের নরম শিলাস্তরকে ক্ষয় করে নিজেকে কঠিন শিলাস্তরের ওপর প্রতিষ্ঠিত করেছে। ভীমকুণ্ডের অনাবিল সৌন্দর্যে মোহিত হয়ে কাটিয়েছিলাম বেশ কয়েক ঘন্টা। শুধু ওয়াচ টাওয়ারের ওপর নিচ ওঠানামা করছিলাম, আর চারদিক প্রদক্ষিণ করে বা কোথাও চুপচাপ দাঁড়িয়ে থেকে আমরা তার সৌন্দর্য আর দাপটের সাক্ষী হয়েছিলাম। ভীমকুণ্ডে বৈতরণী নদী যেন সময়ের এক প্রাচীন লিপি, যেখানে শিলায় লেখা আছে পৃথিবীর প্রাগৈতিহাসিক কাহিনী, জলে মিশে আছে পুরাণের স্পন্দন, আর গভীর কুণ্ডের অন্ধকারে লুকিয়ে আছে কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাসের গোপন রহস্য। আমরা বৈতরণী পার করতে না পারলেও তার দর্শন আর বাষ্পকণা গায়ে মেখেই তৃপ্ত। ফিরে চললাম, আর ভীমকুণ্ডের গেট বলে উঠল ধন্যবাদ। পার্কের মধ্যে নদীর পাড়ে একটা বিশাল ভীমের স্ট্যাচু গদা হাতে নিয়ে বৈতরণীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি আবার চলা শুরু করলো, গোধূলির আলোয় সবুজ ধানক্ষেতের মাঝখান দিয়ে। যাত্রা কেওনঝড় অভিমুখে, এখান থেকে দূরত্ব ৫৬ কিমি। এখানে আসার সময় মাঠঘাট যে আলো মেখেছিল, সেই আলো এবার নেভার পথে। জঙ্গলের ভেতর পথ ঢুকতেই আলো আরো নিভে যায়। বাতাসের ফাঁকে ফাঁকে শোনা যায় পাখির রাতের ডাক, ঝিঝি পোকার একটানা সুর। গাছের ফাঁক দিয়ে দেখা মেলে পূর্ণিমা চাঁদের, এক টুকরো রূপলি আলো মেঘের ফাঁকে লুকোচুরি খেলছে। অন্ধকার ভেদ করে গাড়ি এগিয়ে চলে, চাঁদের আলো নিভে যায়, যেন প্রকৃতি নিজেই চোখের জল মুছে নিচ্ছে অন্ধকারের আঁচলে। বাতাসে ভেসে আসে এক নিস্তব্ধ সুর। পাহাড় জঙ্গলের ভেতর থেকে কেউ যেন বলে ওঠে, ফিরে এসো একদিন, এই নদী, এই বন, এই প্রকৃতি তোমার অপেক্ষাতেই থাকবে।